সুপ্রভাত। আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা ক্লাস শুরু করছি। আমরা এর আগে আলোচনা করেছি জাতীয় শক্তি বলতে কি বোঝায় এবং জাতীয় শক্তির বিভিন্ন শ্রেণী বিভাজন আমরা জেনেছি। আজকে আমরা জানব জাতীয় শক্তির উপাদানগুলি। জাতীয় শক্তির উপাদানগুলি অর্থাৎ কোনো রাষ্ট্রের ক্ষমতা বা জাতীয় শক্তি যে সমস্ত উপাদানের উপর নির্ভরশীল বা যে সমস্ত উপাদানের উপর নির্ভর করে একটি রাষ্ট্রের ক্ষমতা বা জাতীয় শক্তি নির্ধারিত হয়, সেগুলো আমরা আজকে জানব। তো চলো দেখে নিই যে জাতীয় শক্তির উপাদানগুলি কি কি। প্রথমে যে উপাদানটা সবথেকে গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্রের জাতীয় ক্ষমতার ক্ষেত্রে, সেটি হলো তার অবস্থান। অর্থাৎ রাষ্ট্রটি ভৌগোলিক দিক থেকে কোন স্থানে অবস্থান করছে, তার উপরে একটি রাষ্ট্রের ক্ষমতা অনেকাংশে নির্ভর করে। কারণ ভৌগোলিক অবস্থানে নির্ধারণ করে দেয় যে রাষ্ট্রটি কোন দিক থেকে বেশি নিজেকে আত্মপ্রতিষ্ঠিত করবে, নৌশক্তি হিসাবে না স্থলশক্তি হিসাবে। তাই কোনো দেশের ভৌগোলিক অবস্থান জাতীয় শক্তির ও আন্তর্জাতিক রাজনীতিতে একটা নির্ধারক হিসাবে ভূমিকা পালন করে থাকে। অবস্থান ক্ষমতার সঙ্গে সঙ্গে কোনো রাষ্ট্রের রণকৌশল এবং কূটনীতিকেও প্রভাবিত করতে পারে। এই অবস্থানের জন্যই যেমন মার্কিন যুক্তরাষ্ট্র মূলত সমুদ্র বেষ্টিত, তাই সে নিজেকে নৌশক্তি হিসাবে গড়ে তুলেছে। আবার ব্রিটেন ও জাপান তারা তাদের ভৌগোলিক অবস্থানের জন্যই নিজেদের বিশাল বড় নৌশক্তি গড়ে তুলেছে। জার্মানিকে দেখো সেই দিকে, জার্মানি যেহেতু সমুদ্র বেষ্টিত নয়, স্থল বেষ্টিত, তাই সেক্ষেত্রে তার নৌশক্তি সেভাবে গড়ে ওঠেনি, কিন্তু স্থলশক্তি হিসাবে সে নিজেকে আত্মপ্রতিষ্ঠিত করতে পেরেছে। অর্থাৎ অবস্থান কোন একটি রাষ্ট্রের ক্ষমতা বা শক্তিতে একটা বিশেষ ভূমিকা পালন করে। দ্বিতীয় যে নির্ধারকটি সেটি হলো আয়তন। কোনো রাষ্ট্রের আয়তন তার ক্ষমতার নির্ধারক হিসাবে ভূমিকা পালন করে থাকে, যে রাষ্ট্রটি আয়তনে বড় না ছোট। যে রাষ্ট্রের আয়তন যত বড় বা বিশাল, সে রাষ্ট্র তত বেশি শক্তিশালী হওয়ার সম্ভাবনা থাকে। কারণ যদি রাষ্ট্রের আয়তন বড় হয় তাহলে সেখানে অনেক ধরনের সম্পদ থাকতে পারে এবং অনেক জনগণও বসবাস করতে পারে। এর ফলে রাষ্ট্রটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আরও বেশ কিছু বিষয় আয়তনের সঙ্গে জড়িয়ে রয়েছে। যেমন ধরো যে যদি কোনো রাষ্ট্রের আয়তন বড় হয় তাহলে সেক্ষেত্রে প্রাকৃতিক সম্পদ বেশি থাকা সম্ভাবনা থাকে। বা যদি আয়তনে বড় হয় কোনো রাষ্ট্র, তাহলে সেক্ষেত্রে শত্রু রাষ্ট্রের পক্ষে ওই রাষ্ট্রকে পরাজিত করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। বা যদি কোনো কারণে কোনো রাষ্ট্র এই রাষ্ট্রটি বৃহৎ রাষ্ট্রকে অধিকার করে ফেলে, তাহলে সেক্ষেত্রেও দীর্ঘদিন সেখানে শাসন চালানো প্রায় অসম্ভব। আর যদি কোনো রাষ্ট্র আয়তনে বড় হয় তাহলে সেক্ষেত্রে দেশের যে সীমান্তবর্তী অঞ্চল সেখান থেকে দূরে দেশের ভেতরে কোনো জায়গায় শিল্প কারখানাগুলো গড়ে তোলা সম্ভব হয়। তো আয়তনে যদি বড় হয় তাহলে সেক্ষেত্রে ক্ষমতা বড় হওয়ার একটা ক্ষমতাশীল হওয়া বা জাতীয় শক্তি উন্নত হওয়ার একটা সম্ভাবনা থাকে। তৃতীয়ত
জনসংখ্যা। কোন রাষ্ট্রের জনসংখ্যার উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে সেই রাষ্ট্রটি শক্তিশালী না দুর্বল। তো এই ক্ষেত্রে জনসংখ্যা জাতীয় ক্ষমতা বা শক্তির আরেকটি নির্ধারক। কারণ যদি জনসংখ্যা বেশি থাকে তাহলে সেক্ষেত্রে ওই রাষ্ট্রটি বড় সামরিক শক্তি গড়ে তুলতে পারে, প্রাকৃতিক সম্পদকে যথাযথভাবে ব্যবহার করতে পারে। তবে সবসময় মনে রাখা দরকার যে জনসংখ্যা বেশি হলে রাষ্ট্রের ক্ষমতা বাড়ে, এটা ঠিক, যেমন কিন্তু যদি তা মাত্রাতিরিক্ত হয়ে পড়ে এবং যদি সামঞ্জস্যপূর্ণ যদি না হয়, তাহলে কিন্তু সেটি একটি রাষ্ট্রের ক্ষেত্রে একটি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে পারে। এর পরের যে নির্ধারকটি রয়েছে সেটি হল ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি বলতে যে কোনো রাষ্ট্রের অভ্যন্তরে যে পাহাড়, পর্বত, নদী, নালা, মরুভূমি, মালভূমি, সমভূমি, এই সমস্ত বিষয়গুলোকে বলা হয়। তো একটি রাষ্ট্রের ভূপ্রকৃতিও তার ক্ষমতা বা শক্তির একটা অন্যতম নির্ধারক। কোনো রাষ্ট্রের অভ্যন্তরে যদি অতিরিক্ত পাহাড়, পর্বত, নদী, মরুভূমি ইত্যাদি থাকে তাহলে সেটি দেশের অর্থনৈতিক বিকাশকে বাধা সৃষ্টি করতে পারে। তবে আবার যদি এই একই বিষয়গুলি অর্থাৎ কোনো পাহাড়, পর্বত দেশের সীমানায় থাকে তাহলে সেক্ষেত্রে রাষ্ট্রের প্রতিরক্ষা সুরক্ষিত হয়। সেক্ষেত্রে এই সমস্ত পাহাড়, পর্বত তারা দেশকে সুরক্ষা প্রদান করতে পারে। যেমন আমাদের দেশের হিমালয় পর্বতের একটা বড় ভূমিকা রয়েছে প্রতিরক্ষার ক্ষেত্রে। আবার যদি এই নদী, নালা এটি দেশের অভ্যন্তরে যদি থাকে তাহলে সেক্ষেত্রে বাণিজ্যের ক্ষেত্রে সুবিধা হয়, বা শিল্প কারখানা গড়ে তোলার ক্ষেত্রে যে জল বা জলসম্পদ লাগে সেইগুলি দেশ সহজেই পেয়ে থাকে এবং তার সঙ্গে সঙ্গে ছোট বড় বন্দর গড়ে ওঠার সম্ভাবনা থাকতে পারে। তাই ভূপ্রকৃতি সেটিও ক্ষমতার একটি বড় নির্ধারক এবং একটি উপাদান। পরের যে উপাদানটি রয়েছে সেটা হচ্ছে জলবায়ু। জলবায়ুর ওপরে জাতীয় ক্ষমতা বা শক্তি অনেকটা নির্ভর করে। রাষ্ট্র কোন জলবায়ুর অন্তর্গত তার উপরে রাষ্ট্র কতখানি ক্ষমতাশীল হবে তা নির্ভর করে। যেমন যে সমস্ত রাষ্ট্রে উষ্ণ জলবায়ু রয়েছে বা যে সমস্ত রাষ্ট্রের মধ্যে শীতল জলবায়ু রয়েছে, অর্থাৎ যে সমস্ত রাষ্ট্র খুব গরম বা খুব ঠান্ডা, সেখানে সাধারণত দেখা গেছে যে কৃষি বা শিল্প সেভাবে বিকশিত হতে পারে না। তাহলে শিল্প এবং কৃষির বিকাশের ক্ষেত্রে যে জলবায়ু দরকার সেটি হলো নাতিশীতোষ্ণ জলবায়ু। তাই রাষ্ট্রে যদি নাতিশীতোষ্ণ জলবায়ু থাকে তাহলে সেক্ষেত্রে সেই রাষ্ট্রটি তার কৃষি এবং শিল্পর বিকাশ ঘটাতে পারে এবং সেক্ষেত্রে তার ফলে অর্থনৈতিক উন্নয়ন ঘটতে পারে। আর এছাড়া নাতিশীতোষ্ণ অঞ্চলের যে জনগণ বা মানুষ তারা যতটা পরিশ্রমী হতে পারে সেটা উষ্ণ জলবায়ু বা শীতল জলবায়ুর অঞ্চলের মানুষদের মধ্যে সেভাবে পরিশ্রম করতে পারে না। তবে আজকের বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার উন্নতির ফলে দেখা যাচ্ছে যে জলবায়ু যদি প্রতিকূল হয়েও থাকে সেক্ষেত্রেও অনেক ক্ষেত্রে প্রযুক্তি এবং বিজ্ঞানের প্রয়োগ ঘটিয়ে কৃষি এবং শিল্পের বিকাশ ঘটানোর চেষ্টা করা হচ্ছে এবং অনেক ক্ষেত্রে তাতে কাঙ্ক্ষিত ফল লাভও করা যায়। পরের যে নির্ধারক সেটি হলো অর্থনৈতিক উন্নয়ন।
অর্থনৈতিক উন্নয়ন এটি একটি অতি গুরুত্বপূর্ণ উপাদান। কেন অর্থনৈতিক উন্নয়ন ঘটালে একটি রাষ্ট্র আর্থিক দিক থেকে ক্ষমতাশালী হয়ে উঠতে পারবে। যে দেশের অর্থ সম্পদ যত বেশি, সে দেশ তত বেশি শক্তিশালী, এরকমটাই মনে করা হয় এবং এটি বাস্তব। এই অর্থনৈতিক উন্নয়নের জন্য এবং আর্থিক ক্ষমতার জোরে মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান দিনে গোটা বিশ্বে অন্যতম শক্তিশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রতিষ্ঠা করেছে। তো অর্থনৈতিক উন্নয়ন একটি বিশেষ গুরুত্বপূর্ণ উপাদান। তো এই অর্থনৈতিক উন্নয়ন ঘটানোর প্রধান যে হাতিয়ার, সেই হাতিয়ারটি হলো শিল্পের উন্নয়ন ঘটানো। তাই দেশের মধ্যে শিল্পের উন্নয়ন যত ঘটবে ততই মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে, মানুষের জীবনযাত্রার মান বাড়বে, মাথা পিছু আয় বাড়বে এবং তার ফলে দেশের উন্নতি হবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং তারই হাত ধরে অর্থনৈতিক দিক থেকে কোনো রাষ্ট্র ক্ষমতাশালী হয়ে উঠতে পারে। পরের যে উপাদানটি রয়েছে সেটি হচ্ছে সামরিক ক্ষমতা। একটি রাষ্ট্রের ক্ষমতা বলতেই আমাদের প্রথমেই যে ক্ষমতাটার কথা মাথায় চলে আসবে সেটা হচ্ছে সামরিক ক্ষমতা। ক্ষমতা বলতেই সামরিক ব্যাপারটা প্রথমে আমাদের মাথায় আসে, অর্থাৎ সেখানে সৈন্যবাহিনী, বিভিন্ন অস্ত্রশস্ত্র, যুদ্ধে জয়লাভের ইতিহাস, এই সমস্ত বিষয়গুলো আমাদের মাথার মধ্যে চলে আসে। তো কোনো একটি রাষ্ট্রের সামরিক ক্ষমতা যত বেশি, সেই রাষ্ট্র তত বেশি শক্তিশালী বলে বলতে পারি আমরা। তো এই সামরিক ক্ষমতা কিভাবে তৈরি হতে পারে না, সেই সামরিক ক্ষমতা তৈরি হতে পারে দেশের সৈন্যবাহিনীর সংখ্যা দিয়ে। দেশে কত সৈন্য রয়েছে এবং সৈন্যদের যোগ্যতা কীরকম, সেনাপতির নেতৃত্ব দেওয়ার দক্ষতা কতখানি, যে সমস্ত অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয় সেই সমস্ত অস্ত্রশস্ত্রের কতখানি উৎকর্ষ, তার উপরে একটি রাষ্ট্রের সামরিক ক্ষমতা নির্ভর করে। তবে অতি সাম্প্রতিককালে বিভিন্ন ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক বোমা আবিষ্কারের ফলে সৈন্যবাহিনীর সংখ্যা, যোগ্যতা, এই সমস্তগুলো অনেকটি গৌণ হয়ে গেছে। এখন পারমাণবিক বোমা এবং ক্ষেপণাস্ত্রের যুগে এই সমস্ত পারমাণবিক অস্ত্র বা বোমা বা ক্ষেপণাস্ত্র, এগুলি যে রাষ্ট্রের হাতে যত বেশি পরিমাণে রয়েছে সেই রাষ্ট্র তত বেশি সামরিক ক্ষমতার অধিকারী বলে স্বীকার করে নেওয়া হয়। পরের যে উপাদানটি সেটি হলো কূটনীতি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মর্গেনথাউ কূটনীতিকে বলেছেন জাতীয় ক্ষমতার মস্তিষ্ক স্বরূপ। ডিপ্লোমেসি ইজ দ্য ব্রেন অফ ন্যাশনাল পাওয়ার। তো এখন এই কূটনীতি, এই ব্যাপারটা কি? কূটনীতি বলতে বোঝায় যে কোনো একটি দেশ এবং তার সরকার, তারা যে পররাষ্ট্রনীতি নির্ধারণ করে, অর্থাৎ অন্য রাষ্ট্রের ক্ষেত্রে যে সমস্ত নীতিগুলো বা সিদ্ধান্ত তারা নেন, তো সেই সমস্ত নীতিগুলি বাস্তবায়িত করার মূল দায়িত্ব থাকে বিভিন্ন দেশে ওই রাষ্ট্রের রাষ্ট্রদূতদের ওপরে। এই রাষ্ট্রদূতদেরই আমরা বলতে পারি কূটনীতিবিদ বা ডিপ্লোম্যাট। এরা অন্য রাষ্ট্রে গিয়ে নিজের দেশের বা নিজের সরকারের পররাষ্ট্রনীতিকে বাস্তবায়িত করার কাজে নিযুক্ত থাকে। তো এর জন্য তারা কি করে? এর জন্য তারা বিদেশি রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে পারে, প্রচার চালাতে পারে, নিজের দেশে আসার জন্য আহ্বান জানাতে পারে, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে নিজের দেশের পররাষ্ট্রনীতিকে যাতে পররাষ্ট্রনীতি সম্পর্কে যাতে জনমত গঠিত হয় এবং সেই ব্যাপারটাও তাদের মাথায় রাখতে হয়। এবং এরাই বিদেশে গিয়ে নিজের রাষ্ট্রের যে পররাষ্ট্রনীতি সেইগুলিকে বাস্তবায়িত করে। তো এই
পুরো ব্যাপারটাই হচ্ছে কূটনীতি, কূটনৈতিক ক্রিয়াকলাপ। তো যে দেশের কূটনীতি যত বেশি শক্তিশালী হবে, সে রাষ্ট্র তত বেশি শক্তিশালী। এছাড়াও আরও কতগুলি উপাদান যেগুলি ক্ষমতা বা শক্তির নির্ধারক হিসাবে বা উপাদান হিসেবে কাজ করে, যেমন প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ যদি দেশে বেশি থাকে তাহলে সে দেশ শক্তিশালী হয়। বিশেষ করে মূল্যবান খনিজ পদার্থ যেমন কয়লা, তেল, বনজ সম্পদ, জলজ সম্পদ, এই সমস্ত সম্পদ যে দেশে যত বেশি, সে দেশ তত বেশি শক্তিশালী। আর এই সমস্ত প্রাকৃতিক সম্পদই একটি রাষ্ট্রের আর্থিক সচ্ছলতার প্রধান উৎস। যেমন আরব রাষ্ট্রগুলির প্রধান হাতিয়ার হলো তাদের তেল, এবং এই সম্পদের জোরেই তারা আজকে অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী। আরও যে একটি উপাদান রয়েছে সেটা হচ্ছে উৎপাদন ক্ষমতা। যে দেশের খাদ্যের অভাব নেই, অর্থাৎ কৃষি উৎপাদনের দিক থেকে তারা আত্মনির্ভরশীল, সে দেশ শিল্প এবং প্রযুক্তিতে উন্নতি লাভ করে। অর্থাৎ যে দেশে প্রচুর শিল্প উৎপাদন হয় সেই দেশের শক্তি অবশ্যই বেশি। তাই কৃষি, শিল্প এই সমস্ত ক্ষেত্রে উৎপাদন ক্ষমতা যত বৃদ্ধি পাবে, ততই একটি রাষ্ট্রের ক্ষমতা বা শক্তি তৈরি হবে, ক্ষমতা বা শক্তির দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আরও একটি উপাদান যেমন হচ্ছে সরকারি প্রশাসন, এটাকেও আমরা জাতীয় শক্তির একটি নির্ধারক হিসাবে গণ্য করতে পারি। কারণ হচ্ছে একটি রাষ্ট্রের সরকার ও দক্ষ প্রশাসক, তার উপরে জাতীয় শক্তি অনেকটা নির্ভর করে। কারণ স্বচ্ছ দায়িত্বশীল সরকারই জাতীয় শক্তি গঠনে ভূমিকা পালন করে। যদি অদক্ষ নেতৃত্ব বা সরকার বা দুর্নীতিগ্রস্ত প্রশাসন থাকে, তাহলে সেগুলি রাষ্ট্রের উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়ায়, এবং যেটি জাতীয় শক্তির পক্ষে অত্যন্ত ক্ষতিকর। এছাড়া আন্তর্জাতিক অবস্থান, এটিও জাতীয় শক্তির আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান। আন্তর্জাতিক অবস্থান বলতে অনেক সময় দেখা যায় যে ক্ষমতার দিক থেকে দুর্বল রাষ্ট্রগুলি, ক্ষমতার দিক থেকে যে সমস্ত রাষ্ট্র দুর্বল, তারা শক্তিশালী কোনো রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে বা কোনো শক্তি জোটের সদস্য পদ লাভ করে, এবং এইভাবে কোনো শক্তিশালী রাষ্ট্রের বন্ধু হয়ে বা কোনো শক্তি জোটের সদস্য পদ লাভ করে সে রাষ্ট্রটি নিজেকে শক্তিশালী হিসাবে প্রতিপন্ন করতে পারে। দুর্বল রাষ্ট্রের যদি শক্তিশালী কোনো বন্ধু থাকে, তাহলে সেই রাষ্ট্রটিকে অন্যান্য রাষ্ট্র সমীহ করে চলতে বাধ্য। তো আরো অনেক পয়েন্ট হতে পারে জাতীয় শক্তির নির্ধারণের ক্ষেত্রে। তো আমরা যে সমস্ত উপাদানগুলি বললাম, এই উপাদানগুলি সবগুলি যে একসঙ্গে কাজ করে তা কিন্তু নয়। কখন কোন উপাদান কোন রাষ্ট্রের ক্ষেত্রে ভূমিকা পালন করবে, সেটা সেই রাষ্ট্রের অবস্থান, ভূপ্রকৃতি, জলবায়ু এবং পরিস্থিতির উপর নির্ভর করে। তো সাধারণভাবে এই সকল বিষয়গুলি একটি রাষ্ট্রের ক্ষমতা বা জাতীয় শক্তির নির্ধারক বা উপাদান হিসেবে কাজ করে থাকে। 2020 সালের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, যেটি এখনো পর্যন্ত শেষ হয়নি, এখনো 3 দিনের পরীক্ষা বাকি আছে, সেখানে
রাষ্ট্রবিজ্ঞানের যে পরীক্ষা হয়ে গেছে তাতে এই টপিক থেকে, অর্থাৎ জাতীয় শক্তি বা ক্ষমতা, এই টপিক থেকে একটি বড় কোশ্চেন প্রথমেই এসেছে। তোমাদের কাছে যদি 2020 সালের রাষ্ট্রবিজ্ঞানের উচ্চ মাধ্যমিকের প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা সেখানে দেখবে যে সেখানে এই টপিক থেকে একটি বড় কোশ্চেন হয়ে গেছে। তো 2021 সালে তোমরা যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তখন এই টপিক থেকে বড় প্রশ্ন আসার সেরকম কোনো সম্ভাবনা নেই, কারণ রিপিট কোশ্চেন হয় না। তো তোমরা এই বিষয়টা নিয়ে তোমরা জানলে এবং তোমাদের এটা নিয়ে তোমরা পড়াশোনা করতে পারো, কিন্তু পরীক্ষার জন্যে এই টপিক ততটা গুরুত্বপূর্ণ নয়। আজ এই পর্যন্ত। এর পরের দিনে আমরা আসব জাতীয় স্বার্থ এই বিষয় নিয়ে। ঠিক আছে, ধন্যবাদ।